ওরে বাবারে হাঁচি আসছে। তো মনে হলো যে আর্টিকেল, একটা সুন্দর একটা আর্টিকেল। এটা হচ্ছে কি বলে, দ্য স্টোরি অফ গণভবন, ঠিক আছে? তো এক গণভবনের স্টোরি নিয়ে আর কি লেখা হয়েছে এটি জিনিসটাকে। তো মনে হলো যে না, এটা আমি না পড়ে আপনাদেরকে নিয়ে পড়বো। জাস্ট একটু একটা গ্লিমস যা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে খুবই রিচ একটা আর্টিকেল হবে। তো আমি এই আর্টিকেলটা আজকে পড়বো, ঠিক আছে? তা আসলে আমরা পড়ি। ওই দিন আসলে পড়াতে ভালো লাগতেছিল না, খুব লাগতেছিল, কি বলে মানে, কি বলে, ছিল, শরীরটা খুব খারাপ ছিল ওই দিন, ঠিক আছে? হম। তা আমরা পড়ি আসেন। আর্টিকেল লিখছে কে? পার্থপ্রতিম ভট্টাচার্য আর হচ্ছে জায়মা ইসলাম। পার্থপ্রতিম ভট্টাচার্যের নামটা কিন্তু মোটামুটি ফেমাস। উই ফ্রিকুয়েন্টলি সি দ্য নেম, ঠিক আছে? তো এখানে কি বলতেছে যে এ ওয়াক থ্রু রিলিক্স অফ পাওয়ার এন্ড প্যারানোইয়া, ঠিক আছে? মানে কি, একটা 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 রিলিক মানে এ ওয়াক থ্রু মানে কোনো কিছুর মধ্যেখান দিয়ে হেঁটে যাওয়া, ঠিক আছে? রিলিক্স, রিলিক্স মানে কি অবশিষ্ট, রিলিক্স মানে কি অবশিষ্ট, ঠিক আছে? যে ক্ষমতা এবং আপনার যে সন্দেহ, প্যারানোইয়া আসলে অনেকগুলা মিনিং থাকতে পারে। হ্যাঁ, যে মানে মানে ইন জেনারেল আপনি সন্দেহ বলতে পারেন, ঠিক আছে? যে এটা হচ্ছে গিয়ে কি, ক্ষমতা এবং সন্দেহের অবশিষ্টাংশের উপর দিয়ে, অবশিষ্টাংশের মধ্য দিয়ে কি একটা জার্নি। আবার প্যারানোইয়া মানে আপনি অবিশ্বাস্য বলতে পারেন, এরকম বলতে পারেন, ঠিক আছে? অনেক কিছু বলতে পারেন আসলে। হুম। তো কি বলতেছে, আমরা পড়ি, দেখেন, সুন্দর একটা লেখা। বলছে একটু, আচ্ছা রেকর্ডিংটা কি অন দেখাচ্ছে না, একটু বলেন তো প্লিজ। জি দাদা। সবসময় এটা খেয়াল রাখবেন, রেকর্ডিংটা অন দেখাচ্ছে কিনা, রেকর্ডিং অন না দেখালে ঝামেলা। তো বলছে ইট টুক দ্য আনসার মেম্বার্স, ঠিক আছে, গার্ডিং দ্য গণভবন কোয়াইট এ ফিউ ট্রাইস বিফোর, ঠিক আছে, বিফোর দে কুড লোকেট দ্য কি and unlock the main gate of what was most strictly guarded citadel inside the capital until only 6 months back, ঠিক আছে? মানে কি, মানে হলো আনসার সদস্যদের জন্য এ ফিউ ট্রাইস লাগলো, মানে কয়েকবার চেষ্টা করতে হয়েছে, বিফোর দে কুড লোকেট দ্য কি, যে তারা ওই চাবিটা খুঁজে পাওয়ার আগে কয়েকবার ট্রাই করতেছে, কই রাখছে এরা খুঁজে পাইতেছে না। এখন এই আনসার মেম্বারদের অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল? হু গার্ড দ্য গণভবন। হু গার্ড দ্য গণভবন, যারা কিনা গণভবনকে কি পাহারা দিচ্ছে। হু গার্ড দ্য গণভবন রিডাকশন করে কি হয়েছে, গার্ডিং দ্য গণভবন। তো গণভবনকে পাহারা দেওয়া আনসার সদস্যদের জন্য কি লাগলো, কয়েকবার খুঁজতে হইলো বা চেষ্টা করতে হইলো। কিসের পূর্বে? চাবিটার সঠিক অবস্থান বের করার জন্য, মানে চাবি খুঁজে পাওয়ার জন্য, সোজা কথায়। এন্ড কি করতে? আনলক দ্য মেইন গেট। মেন গেটটা আনলক করার পূর্বে, কোনটা মেন গেট আনলক করবেন ভাই? অফ হোয়াট ওয়াজ দ্য মোস্ট স্ট্রিক্টলি গার্ডেড সিটাডেল, যেটা ছিল সবচাইতে কি বলে প্রতিরক্ষণ বেষ্টিত বা প্রতিরক্ষা বেষ্টিত দুর্গ। কিসের মধ্যে? ইনসাইড দ্য ক্যাপিটাল, এই রাজধানীর মধ্যে। কতদিন আগে? জাস্ট 6 মাস আগেও। সিটাডেল মানে কি? সিটাডেল মানে আসলে সাধারণত বিল্ডিং বুঝায় না, সাধারণত দুর্গকে বোঝায়, বা ফোর্ট্রেস বা ফোর্টস কে বোঝায়। তো এখানে সিটাডেল দিয়ে আসলে মানে ওই গণভবনকে ইনে একটু কি বলে আপনার, ইনে বিগার সেন্স দে আর ইন্ডিকেটিং দিস ইজ সিটাডেল, মানে দুর্গ, মানে প্রোটেক্টেড প্লেস, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে আর কি। তাহলে পুরো বাক্যটা মিনিং কি দাঁড়াইলো? মিনিং দাঁড়াইলো যে গণভবনের পাহারাদার আনসারদের জন্য বেশ কয়েকবার খুঁজে আপনার কি করতে হয়েছে, চাবিটা খুঁজে পাইতে হয়েছে এবং আনলক করতে হয়েছে। আনলক করলো কোনটা তারা? সব মানে এই শহরের মধ্যে 6 মাস আগেও সবচাইতে প্রতিরক্ষা বেষ্টনী সমৃদ্ধ যেই ভবনটা ছিল সেটাকে, সেটার মেন গেট আনলক করে। এই পরের বাক্যটা দেখেন, বলতেছে গান আর দ্য ডেজ হোয়েন স্পেশাল সিকিউরিটি ফোর্স অফিসার্স
armed with assault rifle used to shoo away pedestrians trying to use the pavement, flanking the thick boundary walls of the premises. পুরোটাই কিন্তু একটা বাক্য, আগেরটা একটা বাক্য ছিল, এটাও কিন্তু একটা বাক্য। মজার বিষয় হচ্ছে এই বাক্যগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে মেইন ক্লজটা কি? মেইন ক্লজটা হলো যে দ্য ডেজ আর গান, মানে সেই দিন বাই শেষ। দ্য ডেজ আর গান, এখন গানটাকে আগে আনতে গিয়ে বাক্যটাকে ইনভার্ট করছে, গান আর ডেজ, চলে গিয়েছে সেই দিনগুলো, এরকম বোঝাচ্ছে। নর্মালি বলে সেই দিনগুলো চলে গিয়েছে, আর একটু রিভার্স করে, অর্থাৎ আপনার এটাকে কি কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ইনভার্ট করে লিখতে গিয়ে লিখছে গান আর দোজ ডেজ। বুঝতে পারছেন ব্যাপারটা? সবাই একটু বলেন তো প্লিজ। জি স্যার। জি দাদা। তার মানে কি দাঁড়ালো যে গান আর দ্য ডেজ, চলে গেল সেই দিন, চলে গেছে সেই দিনগুলো। এখন গান আর দ্য ডেজ, সাবজেক্ট কি ছিল? দ্য ডেজ। ভার্ব কি ছিল? আর। ঠিক আছে, আর এখানে তারপরে গান ছিল, তাহলে দ্য ডেজ আর গান, সেই দিনগুলা চলে গেছে। উল্টায় বললে কি হলো? গান আর দ্য ডেজ, এবং সাবজেক্ট দ্য ডেজ, এই ডেজ এর অ্যাডজেক্টিভ ক্লজ যখন কি করতো, যখন when special security force officers used to shoo away pedestrians, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা বললাম? যে when special security, আমি এই বাক্যটা লিখে লিখে বলি, আমার মনে হয় যে আপনাদের জন্য আর কি হবে, ভালো হবে। ঠিক আছে, আমি লিখি, একটু লিখে লিখে পড়লে আমার কাছে মনে হয় যে ভালো হয়। ঠিক আছে, 1 মিনিট আমাকে সময় দেন, আমি আপনাদের একটা নতুন একটা ঈদে নিয়ে যাই। ঠিক আছে, উর্মি, উর্মি, ওর ইয়ের নিচ থেকে ব্যাগটা এই বালিশটা সরাও, খাবার উঠে আসতে পারে। আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো প্লিজ। বাক্যটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা আমরা এই বাক্যটাকে প্রথমে স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি ছিল আমাদের? যে দা ডেজ আর গন, সেই দিন শেষ। এটাকে ইনভার্টেড করেছে, ইনভার্টেড সেন্টেন্সে যখন করা হলো তখন কি হয়ে গেল? গান আর দা ডেজ হয়ে গেল। এইবার আপনি কি করতেছেন দেখেন, স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা দেখেন। প্রথমে আপনি লিখলেন কি যে আমার বাক্যের সাবজেক্ট ছিল কি? দ্য ডেজ। দ্য ডেজ এর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম। অ্যাডজেক্টিভ ক্লজটা কি আনতে পারি? এই যে দেখেন, হুম, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল? যে হোয়েন, ওই সময়গুলোতে হোয়েন সিকিউরিটি সিকিউরিটি অফিসার্স used to shoo away pedestrians। তো মানে কি, সিকিউরিটি অফিসাররা তাড়ায় দিত প্যাডেস্ট্রিয়ানদেরকে, মানে পথচারীদেরকে, সেই দিনগুলো শেষ ভাই। যখন কি হতো, সিকিউরিটি অফিসাররা আপনার পথচারীদেরকে তাড়ায় দিত। শুয়ে মানে কি জানেন? ওই যে ক্ষেতের মধ্যে মনে করেন আপনি যখন কাক দেখেন, হুই হুই শু শু করে আপনি তাড়ায় দেন না, এটার ইংলিশ হলো শুয়ে। ঠিক আছে, এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজ লিখছেন, এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আবার একটা সাবজেক্ট কি ছিল? সিকিউরিটি অফিসার। অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যেই সাবজেক্ট। এই সিকিউরিটি অফিসারের জন্য কি করছে উনি? আরো একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছে। সেটা কি? সেটা কি দেখেন, একটু দাঁড়ান। হ্যাঁ, সেটা হলো যে হু ওয়ার, ঠিক আছে, আর্মড উইথ অ্যাসল্ট রাইফেলস। তো সেই দিনগুলো চলে গেছে যখন কি হতো, অ্যাসাল্ট রাইফেলে সজ্জিত সিকিউরিটি অফিসাররা পথচারীদেরকে কি করতো? তাড়াই দিত। অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট হলো সিকিউরিটি অফিসার, তার জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হু ওয়ার আর্মড উইথ অ্যাসল্ট রাইফেলস, এখানে হু কাটবো আর হচ্ছে ওয়ার কাটবো। এটা বুঝতে পারছি না আমরা সবাই? একটু বলেন তো প্লিজ। বুঝতে পারছি, তাহলে হু কাটলাম আর হচ্ছে ওয়ার কাটলাম, তাহলে কি হইলো? Gone are the days when security officers armed with assault rifles used to shoo away pedestrian। আচ্ছা, গেল। এখন দেখেন এই যে শু অ্যাওয়ে পেডেস্ট্রিয়ানস, এই অ্যাওয়ে
প্রিপোজিশনাল গিয়ে গিয়ে প্যাডেস্ট্রিয়ান। এবার আপনি চাইলে কি করতে পারেন, প্যাডেস্ট্রিয়ানের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন, এই দেখেন, হু হু ট্রাই টু ইউজ দা পেভমেন্ট। যারা কি করে, পেভমেন্টটা ইউজ করার জন্য ট্রাই করে, মানে কি পেভমেন্ট মানে কি রাস্তাটাকে ইউজ করার ট্রাই করে। তাহলে হু কাটবো, হু কাটলে কি হবে, ট্রাইটা হয়ে যাবে কি ট্রাইং টু। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? হুম। জি জি দাদা। জি These are the gone are the days when security officer armed with assault rifles used to shoo away pedestrian trying to use the pavement. এবার এই পেভমেন্টের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। এটা যারা ট্রাই করতেছে কি ইউজ করার জন্য, দা পেভমেন্টটাকে। এই পেভমেন্টটা কোনটা ভাই, যেটা হচ্ছে হুইচ ফ্ল্যাঙ্কস, ঠিক আছে, দা থিক বাউন্ডারি ওয়ালস অফ দা প্রেমাইসেস। হুইচ ফ্ল্যাঙ্ক মানে কি, যে চারপাশে ঘিরে থাকে, কাকে ঘিরে থাকে, ঘিরে থাকে হচ্ছে থিক বাউন্ডারি, মোটা যে বাউন্ডারি ওয়াল গুলো আছে না, ওই ওই প্রাঙ্গণের, মানে বাড়িটার যে মানে প্রাঙ্গণ বা চারপাশ, সেটাকে ঘিরে যে মোটা বাউন্ডারি আছে, সেটার চারপাশ দিয়ে ঘিরে হচ্ছে যেই রাস্তাটা ঘুরে যাচ্ছে, ওইটাকে বোঝাচ্ছে। দ্যাট ফ্লাঙ্ক থেকে আপনি কি করতে পারেন, দ্যাট বাদ দিলে এটা হয়ে যাবে ফ্লাঙ্কিং। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। হ্যাঁ, দেখছেন, তার মানে দেখেন পুরা বাক্যটা আপনি আসলে কি পড়লেন, অ্যাডজেক্টিভ ক্লজ শিখলেন। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন? জি ঠিক দিস আছে ইজ দ্য দাদা। সেন্টেন্স ডেভেলপমেন্ট। দেখছেন স্টেপ বাই স্টেপ, দেখেন ওই ছোট্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে দ্য ডেজ আর গান, সেই দ্য ডেজ আর গান, এটা বড় হইতে হইতে দেখেন কত বড় বাক্য হয়েছে, দেখছেন? দ্যাট ইজ দ্য বিউটি অফ মেকিং সেন্টেন্স। আপনি যখন ওয়ার্ক হার্ড করবেন, তখন আপনি এই জিনিসটা কি হবে, আপনি ইজিলি পারবেন। ঠিক আছে, পড়তে হবে, না পড়লে আসলে পারা যাবে না, পড়লে পারা যাবে, একদম গ্যারান্টেড, সাকসেস গ্যারান্টি আপনার এখানে। আগের বাক্যটা বুঝাই নাই, যদিও আগের বাক্যটাও আমি বোঝানো যাবে, ঠিক আছে। তার মানে পুরো বাক্যটাই কিন্তু কি হইলো, অ্যাডজেক্টিভ ক্লজের একটা বিশাল মারপ্যাচ দেখাইলো, তাই না? জি জি দাদা। ইভেন দা ওমিনাস ব্রেস নেম প্লেট, ও ব্রেস নেম প্লেট মানে হচ্ছে আপনার তামার যে নেম প্লেট গুলা দেয় না, তামা কাঁসা দিয়ে মানে না নেম প্লেট, ওগুলা বলছে সেই অমিনাস মানে অশুভ, ব্রেস্ট নেম প্লেট এট দ্য এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে প্রবেশ পথ, ঠিক আছে। এন্ট্রেন্স মানে কি হচ্ছে গিয়ে কি প্রবেশ পথ। তো কি বলতেছে যে আপনার যে অমিনাস যেই নেম মানে ব্রেস্ট নেম নেম প্লেটটা আছে, তামার তৈরি যে নেম প্লেটটা, অশুভ নেম প্লেটটা কোথায় ছিল, এট দ্য এন্ট্রেন্স অর্থাৎ প্রবেশ মুখে, ইজ গন, এটাও কিন্তু গন, এটাও আপনার কি হয়েছে, চলে গেছে। চলে আচ্ছা, এখন এখানে বাক্যে ভাই মেন কাহিনী হচ্ছে এই অশুভ নেম প্লেটটা। এই অশুভ নেম প্লেটটা আবার কি হয়েছে বলতে, হুইচ ওয়াজ বা হুইচ হ্যাজ বিন, যেটা আপনি বলেন যে হুইচ, ওই হুইচ ওয়াজ হল্ড অ্যাওয়ে ফর রিসেল দ্য ডে অফ প্রভার্বিয়াল স্টর্মিং অফ দ্য প্যালেস। ঠিক আছে, মানে কি, হল মানে কি, হল মানে হলো কোনো কিছুকে জোর করে কি করা, তুলে ফেলা। তো যা তুলে ফেলা, হুইচ ওয়াজ হোল্ড অ্যাওয়ে, রিডাকশন করে কি হয়েছে, হোল্ড অ্যাওয়ে, এম ড্যাশ দিয়ে আলাদা করছে। তো যা কি করা হয়েছে, তুলে ফেলা হয়েছিল কিসের জন্য, আপনার বিক্রি করার জন্য। কোন দিন, ওই যে সেই প্রভার্বিয়াল স্টোরমিং অফ দ্য প্যালেস, হ্যাঁ, মানে যেদিন হচ্ছে আপনার সবাই গিয়ে একসাথে জড়ো হয়েছিল, ওই ওই সময়টার কথা বলতেছে। বুঝতে পারছেন কি বলছি? জি হম। তারপর কি বলছে, তারপর বলতেছে যে তো বলছে এ পার্সন new in the city would hardly recognize it as having once been the central command center of an elaborate autocracy। মানে কি, একজন পার্সন যিনি কিনা এই শহরের নতুন, তিনি হয়তো এটাকে চিহ্নিতই করতে পারবে না। উড হার্ডলি রিকগনাইজ, একেবারে চিহ্নিত করতে পারবে না কি হিসেবে, অ্যাজ হ্যাভিং ওয়ান্স বিন দ্য সেন্ট্রাল,
যে যেমনটা কি ছিল, একসময় কেন্দ্র ছিল, সেন্ট্রাল কমান্ড সেন্টার, কেন্দ্রীয় আদেশের জায়গা ছিল, একটা ইলাবোরেট অটোক্রেসির, একটা বিস্তৃত স্বৈরতন্ত্রের। মানে কি, যদি কোনো ব্যক্তি এই শহরে নতুন আসে, সে হয়তো এটাকে একদম চিহ্নিত করতে পারবে না যে এটাই ছিল কি এক সময়কার বিস্তৃত, যে আপনার এই কি বলে স্বৈরতন্ত্র ছিল। পুরুষের উপর। এটার কার্ড মানে কমান্ড সেন্টার ছিল হচ্ছে আপনার এই বিল্ডিংটা, এমন একটা অবস্থা হয়েছে যেটা কেউ চিনতেই পারবে না, ঠিক আছে। এখানে দেখেন আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি কি আপন এন্টারিং থ্রু দ্য গেট, দ্য ফার্স্ট, মানে কি, এই একটা মজার বিষয় বলি। আমি ওইদিন ক্লাসে পড়াচ্ছিলাম, একটা ক্লাসে কোন একটা, এটা মনে হয় অফলাইন ক্লাসে পড়াইতেছিলাম। আমি বলছিলাম যে আপন শব্দটা মাঝে মাঝে আপনার আফটার বোঝায়, ঠিক আছে। যেমন এখানে বাক্যটা কি ছিল জানেন, যে আফটার এন্টারিং থ্রু দ্য গেট, গেট দিয়ে ঢোকার পরেই দ্য ফার্স্ট থিং ওয়ান উড সি is the pile of damaged char vehicle in an emblematic reminder of public's intense anger towards শেখ হাসিনা। মানে কি, তো এখানে আপনটা হচ্ছে গিয়ে কি ভাই, আফটারের পরিবর্তে ইউজ করছে, বুঝতে পারছেন কি বলছি। জি কিন্তু আপন যখন ইউজ করবেন তখন সে মিনিংটা শুধুমাত্র আফটার থাকবে না, সেটা হয়ে যাবে ইমিডিয়েটলি আফটার, মানে গেটে ঢোকার ঠিক পর পরেই, আপন এন্টারিং থ্রু দ্য গেট, অর্থাৎ গেট দিয়ে ঢোকার পরপরই প্রথম জিনিস, দ্য ফার্স্ট থিং ওয়ান উড সি, এই যে বাক্যের সাবজেক্ট ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য ফার্স্ট থিং ইজ ব্লা ব্লা ব্লা, এই ফার্স্ট থিং এর অ্যাডজেক্টিভ ক্লজ ছিল দ্যাট ওয়ান উড সি, যা একজন ব্যক্তি দেখবে, দ্যাট এর পরে ওয়ান একটা সাবজেক্ট, তারপর উড, যেই কারণে দ্যাটটা বাদ দিয়ে দিছে। বুঝতে পারছেন এখানে কাহিনীটা কি করছি। জি খালি একজনই জিজি করে, বাকিরা কি করে, ঘুমায়। জি দাদা, বুঝতে পারছি। না বুঝলে বলবেন তো। মেয়েরা কোথায়, ক্লাসে নাই কোনো মেয়ে ক্লাসে? আমি হ্যাঁ, আপারা খালাম্মারা কোথায়? করার দায়িত্ব সব আমারে দিলাইছে। জি জি বলা। হ্যাঁ, কেউ আছে ক্লাসে, কোনো আপু খালাম্মা জি দাদি জি নাই? আছে। জি হ্যাঁ, দাদা আছে। করেন নাহলে বুঝবো না। তো কি বলতেছে যে আপন এন্টারিং থ্রু দ্য গেট, মানে গেট দিয়ে ঢোকার পর পরেই, সো এই আপন মিনিংটা কিন্তু আসলে উপরে না, মানে এটা মিনিং হচ্ছে গিয়ে কি ইমিডিয়েটলি আফটার বা অ্যাজ সুন এস। তো গেট দিয়ে ঢোকার পর পর আপনি দেখবেন একজন ব্যক্তি কি দেখবে, পাইল অফ ড্যামেজড চার ভেহিকেল, মানে কি ক্ষতিগ্রস্ত বা পুরানো হয়েছে এরকম ভেহিকেল দেখবে। এই জিনিসগুলো কি, হুইচ ইজ অ্যান এমব্লেমেটিক রিমাইন্ডার, যা হচ্ছে দগদগ ঘায়ের যে, মানে স্মরণ করিয়ে দেয় এরকম বোঝায়। কিসের, পাবলিকের চরম ক্ষোভের, কার প্রতি, শেখ হাসিনার প্রতি। হুইচ ইজ অ্যান এমব্লেমেটিক রিমাইন্ডার, হুইচ কাটছে, ইজ কাটছে, তারপরে কি হয়ে গেছে, অ্যান এমব্লেমেটিক রিমাইন্ডার অফ দ্য পাবলিকস ইন্টেন্স অ্যাঙ্গার টুয়ার্ড শেখ হাসিনা। বুঝতে পারছেন ব্যাপারটা। জি দাদা। ওকে, এই হলো গণভবনের কি বলে আপনার ছবি। সো বলছে কি, ওয়ান্স এ সেন্ট্রাল কমান্ড অফ শেখ হাসিনাস ব্রুটাল ডিক্টেটরশিপ, দ্য পোস্ট অগাস্ট গণভবন ইজ নাও অল বাট ইন রুইনস। রুইন মানে কি, ধ্বংস হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, তো বলতেছে যে দ্য ম্যাসিভ এ ম্যাসিভ কালেকশন অফ হেভি উড ফার্নিচার অ্যান্ড হাউস হোল্ড আইটেমস stood collecting dust in front of the entrance of house like a garage sale gone wrong, ঠিক আছে। All items too large to be taken away on the day taxpayer lay claim on their money's worth। আচ্ছা, এটা একটা কি বলে আপনার হাইপোথেটিক্যাল সেন্টেন্স, মানে মেটাফরিক্যাল বাক্য লিখছে যে আপনার কি বলে যে ম্যাসিভ কালেকশন অফ উড ফার্নিচার, মানে ভারী কাঠের ফার্নিচার, ঠিক আছে। তারপর হচ্ছে হাউস হোল্ড আইটেম, গৃহে ব্যবহারযোগ্য আসবাবপত্র সমূহ, স্টুড, দাঁড়ায় আছে, কালেক্টিং ডাস্ট ইন ফ্রন্ট অফ দ্য এন্ট্রেন্স অফ দ্য হাউস, মানে কি ঘরের সামনের প্রবেশ মুখে এগুলো পড়ে রয়েছে। এবং কালেক্টিং ডাস্ট মানে কি, মানে হচ্ছে তারা যে ময়লা কালেকশন করতেছে তা না, এটা বোঝাচ্ছে যে ওদের গায়ের উপরে ধুলার আবরণ বা আস্তরণ পড়তেছে। তাহলে কি বুঝাইলো, যে ঘরের সামনেই, মানে ঘরের প্রবেশ মুখের সামনে আপনি দেখতে পাবেন কি, যে প্রচুর পরিমাণ হেভি উড ফার্নিচার এবং হাউস হোল্ড ফার্নিচার কি আছে, পড়ে রইছে, এবং এর উপরে কি বলতে, ধুলাবালি জমতেছে। কিসের মতো পুরো ব্যাপারটা, লাইক এ গ্যারেজ সেল গান রং, যে গ্যারেজে জিনিসপত্র বিক্রি করা হইতেছে, জিনিসটা তো ভুলভাল হয়ে গেছে, ঠিক মতো মতো গুছানো হয় নাই। অল আইটেমস টু লার্জ টু বি টেকেন অ্যাওয়ে,
মানে কি সবকিছুই আসলে এত ভারী ছিল যে আসলে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই সবার পক্ষে। ট্রেনের কি অন দ্য ডে, ঠিক ওই দিন যেদিন কিনা কি হয়েছিল, ট্যাক্স পেয়াররা দাবি করছিল তাদের লে ক্লেইম অন দেয়ার মানিস ওর্থ, মানে আমি যে আপনার ট্যাক্স দিছি বিনিময়ে আপনি আমার কি দিবেন, মানে ম্যাটাফরিক্যালি বোঝাচ্ছে যে মানুষজন আইসা তার এখানকার সব জিনিসপত্র নিয়ে চলে গেছে গা। তো এটাকে বলতেছে যে জিনিসগুলো এত বড় ছিল যে আসলে মানুষ নিতে পারে নাই। কোন দিন নিতে পারে নাই? যেদিন কি না করদাতারা দাবি জানাইছিল যে আমরা টাকা দিছি বিনিময়ে আমরা কি পাইছি। হয়, মানে ম্যাটাফরিক্যালি ব্যাপারটা বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা কি বুঝাইলাম? জি। আচ্ছা, তারপর কি বলতেছে, দ্য ফার্স্ট রুম ইনসাইড এ লার্জ হল। বলছে লার্জ হলের মধ্যে প্রথম রুম। এবারে লার্জ হলের অ্যাডজেক্টিভ ক্লজ কি? হোয়ার দ্য ফর্মার প্রাইম মিনিস্টার হেল্ড হার ইনফেমাস প্রেস কনফারেন্সেস। যেখানে কি হয়েছিল, মানে বলতেছে যে ভিতরে ঢুকলে প্রথমটাই হলো একটা লার্জ হল, যেখানে কি করছিল অ্যাডজেক্টিভ ক্লজ, পূর্ববর্তী প্রাইম মিনিস্টার তার সেই কুখ্যাত প্রেস কনফারেন্স করছিল। এবং প্রেস কনফারেন্স অ্যাডজেক্টিভ ক্লজ কি? ফ্রম হোয়ার, যেখান থেকেই শি হ্যাড রাং হার রেজিমস ডেথ নিল বাই কলিং দ্য প্রোটেস্টার রাজাকার। যেখান থেকে তিনি কি করেছিলেন, তার এই যে রাজত্বের মানে মৃত্যুর ঘন্টা বাজায় দিছিল। ঠিক আছে? কিসের মাধ্যমে? ডেথ নীল মানে মৃত্যুর ঘন্টা, এরকম বোঝাচ্ছে আর কি। বাই দ্য প্রোটেস্ট, বাই কলিং দ্য প্রোটেস্টার রাজাকার, যারা বিক্ষোভ করতেছিল তাদেরকে রাজাকার বলার মাধ্যমে তিনি কি করেছিলেন, সেখানে বিক্ষোভকারীদেরকে রাজাকার বলে সম্বোধন করার মাধ্যমে তিনি তার ক্ষমতার কি করেছিলেন, আপনার হচ্ছে মৃত্যু যে ঘন্টা বাজে। মৃত্যু ঘন্টা বা শেষ ঘন্টা বাজায় দিছিলেন। ঠিক আছে? ঠিক আছে, এরপর কি হইলো? আর পানি। এই সেন্টেন্সে বাই প্রিপোজিশনটা না দেখলে কি বুঝাবে? কি বলছে? স্যার এই সেন্টেন্সে যদি কলিং এর পূর্বে বাই প্রিপোজিশনটা না দিই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল লিখলে কি ভুল হবে? এখন সেক্ষেত্রে প্রশ্ন হলো, প্রেজেন্ট পার্টিসিপল কাকে মডিফাই করতেছে বলেন, আপনি ক্লিয়ার করেন আমাকে এটা। এটা তো নাউনকে মডিফাই। সেই নাউনটা কোনটা? ডেথ নেল কে বোঝাতে চাচ্ছেন, কিন্তু মৃত্যু ঘন্টা তো রাজাকারদেরকে, প্রোটেস্টারদেরকে রাজাকার বলে নাই, বলছে সে নিজেই। ঠিক না? তাই হবে না। ঠিক আছে, বাইরে রাখতে হবে। ওকে, কি বললাম বুঝতে পেরেছি আমরা? ব্যাপারটা একটু বলেন তো। জি দাদা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি দাদা। স্যার। ওকে, এবার কি বলতেছে যে অনলি দোজ, only those able to shower her with flowery praises were allowed inside this room. ঠিক আছে? আম, মানে কি? মানে হচ্ছে এখানে বাক্যটার মেইন ক্লোজ হচ্ছে অনলি দোজ ওয়ার অ্যালাউড ইনসাইড দ্য রুম। কেবলমাত্র তারাই ওই রুমে কি ছিল, অনুমতি ছিল আসার জন্য। এবারে অনলি দে বা অনলি দোজ, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ কি? হু ওয়ার এবল টু শোয়ার হার উইথ ফ্লাওয়ারি প্রেজেস, যারা কি মুখের কথার ফুল ঝুড়ি দিয়ে তাকে পাম মারতেছিল যে ঠিক আছে আপনি যা মন চায় করতে পারেন, তাদেরকেই সেদিন কি রুমে আসার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। তো হু আর অ্যাবল রিডাকশন করে কি হলো, অ্যাবল টু শোয়ার হার উইথ ফ্লাওয়ারি প্রেজেস। ইট ইজ মেনশনেবল, এটা উল্লেখযোগ্য। কি মেনশনেবল? দ্যাট দিয়ে নাউন ক্লজ। ডেইলি স্টার ওয়াজ নট অ্যালাউড টু এন্টার দ্য গণভবন অর কভার এনি অফ হার প্রোগ্রামস ফর ওভার এ ডিকেড। এই কাজ ডেইলি স্টার কেন এই লাইনে লিখছে বুঝতে পারছেন? জি। এই লাইন, হ্যাঁ বুঝতে পারছেন না? বুঝতে পারলে তো ঠিক আছে। এবং মনে রাখেন এই যে ধন্যবাদটা দিলাম না, এই ধন্যবাদ বুঝবেন 10 বছর পরে কি হইতেছে। ঠিক আছে? ওকে, জি। বলছে এটা উল্লেখযোগ্য যে ডেইলি স্টারও কিন্তু কি ছিল, ওই গণভবনে ঢোকার জন্য বা কোনো প্রোগ্রাম কভার করার জন্য প্রায় 1 দশক ধরে কি ছিল না, এলাও ছিল না। মানে তাদেরকেও সম্মতি দেওয়া হয় নাই। মানে এখানে ডেইলি স্টার বুঝাইলো যে আমাদেরকে যে বারবার বলেন আমরা খালি কি বলে যে
অন্যদের হয়ে কাজ করি, না ভাই আমরা আপনার পক্ষে আছি, ডেইলি সে উঠে পড়ে লাগছে, ঠিক আছে, টু প্রুভ দেমসেলফ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ গিল্ট। ওকে, অ্যান্ড উই ওয়ার নেভার গিভেন অ্যান অফিসিয়াল এক্সপ্লেনেশন, এবং ওদেরকে যে আপনার ঢুকতে দেওয়া হয় নাই, এই প্রেক্ষাপটে ওদেরকে কখনোই কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয় নাই যে ভাই তোমরা এই কারণে এইখানে ঢুকতে পারবা না। কি বললাম বুঝতে পারছেন না? জি দাদা। জি দাদা। ওকে, একটু দাঁড়ান। বাংলাদেশ ব্যাংকের নাকি বলে আবার কি বলে চাকরিতে নিয়োগের সিস্টেম নাকি পরিবর্তন করবে না? দাদা শুনলাম বলে ম্যাথের সংখ্যা বলে বাড়িয়ে দিচ্ছে এরকম। ম্যাথের সংখ্যা বাড়ায় দিলে অবশ্যই ভালো, আমি মনে করি, ঠিক আছে, এবং পরে না, এই যে আপনার ফিনান্স ইকোনমিক্স নাকি কি কি টার্ম ঢোকাবে। অবশ্যই দরকার আছে না ভাই। আপনি কেন্দ্রীয় ব্যাংকে আসলে দেখেন, আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি এখানকার মুখপাত্র না, ঠিক আছে। তবে হোয়াট আই স্ট্রংলি বিলিভ, হ্যাঁ, আমি এটা একটু এই কি বলে অডিওটা অফ করে রাখি, উইল বি বেটার ফর মি। এই যে দেবরাজ সাহেব, নামটা কত সুন্দর, স্ক্রিনে দেখাইতেছেন, তাহলে হইব? হ্যাঁ, এই দেবরাজ সাহেব স্ক্রিনে দেখাইতেছেন, দেখছেন, তাহলে হবে? হবে না। মাঝখান দিয়ে একটু ব্রেক হয়ে চায়না, গেছে। আমরা বারবার দেখবেন চায়নার কথা নিয়ে আসি, তাই না? হ্যাঁ, জি আমরা চায়নার কথাটা বারবার নিয়ে আসি না? হ্যালো, জি তো জি জি আপনি যে বারবার এই যে চায়নার কথা নিয়ে এনে চায়নার সাথে কি বলে সিমিলারিটি গ্রো করার চেষ্টা করেন, মজার বিষয় কি জানেন? চায়নায় যখন রেভলিউশন হইল, চায়না যখন আপনার প্রচন্ড পরিমাণ ওভার ক্রাউডেড একটা কান্ট্রি হয়ে গেল, ঠিক আছে, তখন তারা কি করলো জানেন? কয়েক দশক, টানা কয়েক দশক, ফর ফিউ ডিকেডস they stopped university based education. Rather what they did, they introduced আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন, হোয়াট ইন আওয়ার কান্ট্রি উই কল ভোকেশনাল এডুকেশন। এই যে আজকে চায়নায় ঘরে ঘরে ফ্যাক্টরি হয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে অত বছর আগে নেওয়া পলিসি, যেই কারণে চায়না আগায় গেছে। এই যে আমাদের দেশে ভুরি ভুরি স্টুডেন্ট অনার্স মাস্টার শেষ করে বের হচ্ছে, ঠিক আছে, ওকে, সবার খালি কি লাগবে? চাকরি লাগবে। দ্য কোশ্চেন ইজ দ্যাট চাকরিটা দিবে। এই যে সরকারি চাকরির যে একটা হাইপ হয়ে রয়েছে, এটা বিশাল বড় সমস্যা না ভাই একটা? ওকে, সো এই বিষয়গুলো আমরা একদিনে কখনোই, রাতারাতি ওভার দ্য নাইট কখনোই আমরা সমাধান করতে পারবো না। টু সলভ দ্য প্রবলেম আপনাকে অনেক লং একটা জার্নি করতে হবে, লং একটা ভিশন নিয়ে আগাইতে হবে, ঠিক আছে। সো দাদা আপনারা এখানে আমার সাথে দ্বিমত করতে পারেন। বলবো দাদা। বলেন বলেন, শুনতেছেন, বলেন। দাদা এখানে ব্যাপারটা হওয়া দরকার কি ছিল যে মনে করেন আমরা বাংলাদেশ ব্যাংকে যারা ঢুকবে বা যারা কাজ করবে তারা বেসিক্যালি হচ্ছে ইকোনমিক্স জিনিসটা নিয়ে এটা তো মানে বেশিরভাগই কাজ করবে। তো এই ক্ষেত্রে দাদা এই রিলেটেড সাবজেক্ট গুলো যদি একটা 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 করে আনা যেত বা এই জিনিসগুলো যদি বলা হতো যে যে এই জিনিস এই বছর থেকে এই জিনিসগুলো অ্যাড করা হচ্ছে, পরের বছর থেকে এই জিনিসগুলো এভাবে আস্তে আস্তে যদি অ্যাড করা হতো, তাহলে আমার মনে হয় দাদা আমরা একটু বেশি মানে জানতে পারতাম বা এই জিনিসগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করলে মানে আমরা বুঝতে পারতাম এই এই যে জায়গাগুলোতে। আপনার এখন এই যে ইকোনমিক্স আসতেছে, ইকোনমিক্স আসবে সামনে, ঠিক আছে, এরকম আস্তে আস্তে দেখবেন যে চেঞ্জ হবে জিনিসগুলো, ঠিক আছে, ওকে। তবে দাদা কিছু কিছু মানে বাড়তি জিনিস যেটা আমি পার্সোনালি আমি যেটা মনে করি দাদা, মানে অন্য কারোর সাথে আমি জানি না, তবে আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা যে সাহিত্য নিয়ে পড়তেছি বা এই লিটারেচার এই যে জিনিসগুলো নিয়ে পড়তেছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দাদা আমাদের মানে মানে কার্যক্রমে দাদা কোনো একটা ইফেক্ট অতটা পড়ে না। মানে এই জিনিসগুলো যদি আস্তে 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 যদি একটু বাদ দিয়ে এই জিনিসগুলো ঢুকানো যায় তাহলে আমার মনে হয় জিনিসটা একটু মানে বেটার হইতো আর কি। শুনেন, এখানে একটা ভাইয়া, দাদা আমি একটা একটু জিনিস বলি। বলি। ভাইয়া না দাঁড়ান, উনাকে আমি একটু আর্গুমেন্ট করি, দাঁড়ান। শোনেন, এই যে আপনার হয়েছিল না, যে মনে করেন বাংলা সাহিত্য আপনাকে পড়তে হবে, ঠিক আছে, বাংলা সাহিত্য যে আপনি পড়তেছিলেন, মনে করেন বিসিএস বা ব্যাংকের প্রিপারেশন নিয়ে, এই ব্যাপারটাতে বাংলা সাহিত্যের যে বা ধরেন ইংলিশ লিটারেচারের যে ব্যাপারটা, যে ইনক্লুশন অফ দিস টপিক অ্যাজ এ পার্ট অফ আওয়ার কম্পিটিটিভ জব এক্সাম,
এটা আসলে কেন ইনক্লুড করা হয়েছিল, কারণ এটা দেখার জন্য যে একজন শিক্ষার্থীর ইংলিশ লিটারেচার সম্পর্কে কেমন ধারণা আছে, বা ইউ ক্যান সে একজন বাংলা শিক্ষার্থীর বা একজন ক্যান্ডিডেটের বাংলা সাহিত্য সম্পর্কে কতটা ধারণা আছে। এখন ধারণা যাচাই করতে গেলে যেইভাবে যাচাই করা দরকার, লক্ষ্যটা কিন্তু আমাদের ভালো ছিল, যে আমরা ধারণা যাচাই করছি, তাই যে দ্য এক্সটেন্ট টু হুইচ ইউ হ্যাভ এক্সপ্লোরড দ্য বেঙ্গলি লিটারেচার অর ইংলিশ লিটারেচার। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এইমটা ভালো ছিল, দ্য ওয়ে দে আর বিং জাজড, আমাদেরকে যেভাবে জাজ করা হয়, এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে প্রবলেম। ঠিক আছে, মনে করেন আপনি পড়ছেন কি, আপনি মনে করেন পড়ছেন যে আপনি মনে করেন যে এই যে দুর্গেশনন্দিনী পড়ছেন হয়তো বা, ঠিক আছে, যে সরি কপাল কুণ্ডলা পড়ছেন, যে পথিক তুমি পথ হারাইয়াছো, ঠিক আছে। And আমরা হইলো একদম বুকে হাত দিয়া বলেন, মাথায় হাত দিয়া বলেন, এখানে যে 60 জন লোক ক্লাস করতেছেন, কয়জন ব্যক্তি কপাল কুণ্ডলা ঠিক মতো পড়ছেন বলেন দেখি। আপনি না কিন্তু মুখস্থ করছেন। পরীক্ষা না না পরীক্ষার জন্য পড়া হয়েছে, এর বেশি পড়া কপালকুণ্ডলা হয় নাই। মুভি দেখছি ভাইয়া, কিন্তু ওই যে পড়া হয় একজন না। একজন মুভি দেখছেন, কাহিনীটা একটু জানি। কাহিনীটা একটু জানি। আপনি কপাল কুণ্ডলা কয় পৃষ্ঠা পড়ছেন, কাহিনীটা জানছেন কেমনে বলেন? ও সামারি আর কি, কাহিনীর হ্যাঁ, সামারি। দেখছেন সমস্যা এই জায়গাটাতে। এখন যদি এমন হইতো যে না, আপনার প্রশ্নটা সেট করা হয়েছে এমন ভাবে যে আপনাকে প্রকৃত অর্থেই কোনো কোচিং ফোচিং বাদ দিয়ে কি করতে হবে, কপাল কুণ্ডলাটা পড়ে আসতে হবে, তাহলে আপনি দেখতেন এর ইম্প্যাক্টটা আসলে কি, এটার ইম্প্যাক্ট তখন বুঝতে পারতেন। কারণ কি, আপনি যখন একটা জিনিস সম্পর্কে এক্সপ্লোর করে আসবেন, ওইখান থেকে কিছু আইডিয়া আপনি হয়তো জেনারেট করবেন যা আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইনফ্লুয়েন্স করবে। ইভেন কিছু আইডিয়া আপনি জেনারেট করবেন যেটা হয়তো বা আপনি একেবারে সিমলেসলি, আই মিন উইদাউট এনি কাইন্ড অফ চেঞ্জ, আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবেন। তো ক্যান্ডিডেটের এই জিনিসটা কিন্তু আলটিমেটলি জাজ করা হওয়ার কথা ছিল। এখন আমাদের প্রশ্ন হয়ে গেছে কি, কপালকুণ্ডলার সেরা লাইন কি, এই জায়গাটা আমি সঙ্গে সঙ্গে দ্বিমত করি, আমি এই সিস্টেমকে ভালোবাসি না। ঠিক আছে, যেমন আমি রাইটিং পড়াই আপনাদেরকে, রাইটিং পড়তে গেলে আমি কিন্তু বারবার একটা কথা বলি যে ভাই আপনাকে টেমপ্লেট দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু টেমপ্লেট দিয়ে আসলে লাভ নাই, আপনার শেখা হবে না। ঠিক আছে, এই যে আমরা যে পড়তেছিলাম এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কত সুন্দর সুন্দর ভাবে সে ওয়ার্ড গুলাকে ইউজ করছে, বা স্ট্রাকচারাল ভ্যারাইটিটা সে প্রেজেন্ট করছে, এই যে একটা জিনিস, এটা আসলে টেমপ্লেট মুখস্থ করে পরীক্ষা দিলে হবে না। টেমপ্লেট মুখস্থ করে পরীক্ষা চাকরি পেয়ে যাবেন, কিন্তু রিয়েলি ইংলিশ রাইটিংটাকে এক্সপ্লোর করতে গেলে আপনাকে ওই লেভেলের একটা ডেডিকেশন, ওই লেভেলের একটা পারসিভিয়ারেন্স থাকতে হবে। কিন্তু আমাদের তো পরীক্ষা এভাবে গ্রো করে নাই। সো কেন্দ্রীয় ব্যাংক যদি বলেন যে ধাপে ধাপে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করুক, সেটা আমি আপনার সাথে একমত, কিন্তু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতেই পারে, এটা কোনো বিষয় না। আমি এখন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে ধরেন আমার কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই জন্য আমি আমার সাপোর্ট বলবো না, যেটা রিয়েল আমি সেটাই বলবো। ঠিক আছে, আমি তো মধ্যে মধ্যে আমার যারা কলিগ আছে আমি সরাসরি বলি যে ভাই, কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে, যেহেতু ইউ আর কামিং ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, আপনি হয়তো বাংলা থেকে আসছেন, আমি হয়তো ইংলিশ থেকে আসছি, অমুকে হয়তো অ্যাকাউন্টিং থেকে আসছে, অমুক হয়তো বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসতেছে, তাই না? তো কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে এদেরকে চাকরিতে জয়েনিং না দিয়ে এদেরকে প্রথমেই 1 বছর বা 1.5 বছরের জন্য সবগুলোর বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। বাইরে পাঠিয়ে দেওয়ার পরে ধরেন আমার 100 জনের একটা ব্যাচ ঢুকলো, ঠিক আছে, 100 জনের ব্যাচ ঢোকার পরে কি করতে হবে, মানে আমার মতামতটা আমি দিচ্ছি আর কি এখানে, যে এদেরকে 10টা 10টা করে ভিন্ন কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হবে, 10টা ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হবে, সেন্ট্রাল ব্যাংকিং এর জন্য আপনার পলিসি মেকিং এর জন্য যে কোর্সগুলো আছে পড়াশোনা করতে হবে, এবং উক্ত দেশের কেন্দ্রীয় তাহলে ব্যাংকের ভাই সাথে ফান্ডিংটা তাহলে কোথা থেকে আসবে ফান্ডিং? হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাবে, তাহলে ফান্ডিংটা কোথা থেকে আসবে? টাকা ফান্ডিং করতে কেন্দ্রীয় ব্যাংক ফান্ডিং করবে ম্যান, কেন্দ্রীয় ব্যাংক ফান্ডিং করবে। ঠিক আছে, ওকে, আপনার করে দিবেন কি বলে, তারপর তারা আসবে, দে উইল বি কমিটেড টু দেয়ার জব, তাদেরকে ফ্রিলি কাজ করতে দেওয়া হবে, তারা কাজ করবে। ঠিক আছে, এখন ধরেন, এখন ইন্টারনাল সেটা বলা যাবে না, ক্লাস রেকর্ড থাকবে, নয়তো হয়তো বা বলতাম, ঠিক আছে, এগুলো আমি বলতে আসলে ইচ্ছুক না। ওকে, সো চেঞ্জ ইজ গুড, সোজা কথায়, ঠিক আছে। ইফ ইউ টেল মি আমার লস হবে, হ্যাঁ লস হতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। লস তো আমাদেরও বেশি হবে সত্যি, হ্যাঁ, মানে না ইনকাম। আপনার কোনো কোনো লস হবে না, কোনো লস হবে না, আপনার লস হবে না, কারণ হচ্ছে এই কারণে বললাম,
ইফ ইউ আর এন স্ট্যাটিক পার্সন, যে ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, আমাকে যদি বলা হয় যে ভাই ধরেন আপনি এখন এডি পরীক্ষায় বসছেন, আপনি এই চেঞ্জটাকে সাপোর্ট করতেন, আমি বলতাম যে ভাই আমি 100% সাপোর্ট করতাম, 100%। কারণ কি জানেন, প্রকৃত অর্থে একটা আপ টু ডেট চেঞ্জের দিকে যাবে যদি প্রশ্ন আসলে এরকম হয়। ঠিক আছে, কারণ কি, কারণ আপনি ভাববেন যে ভাই ইকোনমিক্স ইনক্লুড করলে তো আসলে ইকোনমিক্সের ছেলেমেয়েরা মনে হয় বেনিফিট পেয়ে যাবে। ঠিক আছে, আপনাদের মনে চিন্তা হলো এটা, আর আমি দেখতাম কি জানেন, যে ওয়াও ইকোনমিক্স ইনক্লুড করা হয়েছে, তার মানে আই হ্যাভ ফাউন্ড অ্যানাদার ফিল্ড অফ লার্নিং ইকোনমিক্স। আমি এখন ইকোনমিক্স পড়ার সুযোগ পেয়ে গেছি, আমার আমার ভালো লাগে পড়তে। ঠিক আছে, আপনি যখন পড়াশোনার প্রতি আগ্রহ গ্রো করবেন, এনি কাইন্ড কামিং ইন দ্য কম্পিটিটিভ এক্সাম, আপনি ভালো করবেন, যে কোনো চেঞ্জ আপনি ডিল করতে। এখন যদি ইকোনমিক্স ইনক্লুড করুক, আজ কাউকে যদি মনে করেন ধাম করে বলে দেয় যে ভাই কি বলে কেন্দ্রীয় ব্যাংকের পরীক্ষাতে 50 মার্কের রিটেন পরীক্ষা হবে ইংলিশ লিটারেচারের উপরে, আমি ওটার সাথে ফাইট দিয়ে চাকরি ম্যানেজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ কি, কারণ ইংলিশ লিটারেচারে আমি হয়তো বা ভাস্ট কোনো জাহাজ না, কিন্তু আমার মোটামুটি ধারণা আছে, আমি পড়ি। সো আমি ওটাকে অ্যাপ্লাই করতে পারবো। আর একটু ঘষা মাজা করলে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য ফুললি ফিট হয়ে যাব। ঠিক আছে, সো আপনি আপ টু ডেট হন। ঠিক আছে, ইকোনমিক্স একটা পড়ার মতো সাবজেক্ট ভাই। ঠিক আছে, তো যদি জি। এটা আসলেই আসে, আমি এটা সাপোর্ট করব। ঠিক আছে, গিভেন দ্যাট আমার লস হবে, আমার ক্ষতি হবে, বাট তারপরেও আমি এটা সাপোর্ট করব। তবে ইন্টারের ইকোনমি পড়লে কি কাজ হবে? কি হবে বুঝি নাই। ইন্টারের যে ইকোনমি বইটা আছে শুনেন, বেসিকের জন্য, শুনেন, ইন্টারের ইকোনমি। ইকোনমিক্সের প্রশ্ন যখন আসবে, তখন এখানে কথা আছে, এখানে কি মাইক্রো ইকোনমি নিয়ে কথা বলবে, ইকোনমিক্স নিয়ে কথা বলবে, নাকি ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবে। তো আগে দেখতে হবে সিলেবাসটা কি দিছে। ম্যাক্রো নিয়ে প্রশ্ন যদি করা হয় ব্যাপারটা একরকম, আর মাইক্রো নিয়ে প্রশ্ন করা হলে ব্যাপারটা আরেক রকম। দুটো পার্টি খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, সো চেঞ্জেস গুলাকে আপনারা হচ্ছে পজিটিভলি অ্যাডপ্ট করার চেষ্টা করেন, দেখবেন যে ভালো হচ্ছে। আর মনে রাখবেন যে কোনো চেঞ্জ উইল বি ইকুয়ালি এফেক্টিং অল দা স্টুডেন্টস। আপনি হয়তো বা দ্বিমত করতে পারেন যে না ভাই, এখানে তো ইকোনমিক্স এর পোলাপানরা অ্যাডভান্টেজ পাওয়া গেল। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা খুবই ভুল একটা ধারণা। কেন ভুল ধারণা, একদম সত্যি কথা বলি, আমাদের দেশে যে পড়ানো হয়, যেমন ধরেন আপনি দেখবেন বাংলা ডিপার্টমেন্টের ছেলেমেয়ে জিজ্ঞেস করানো যায় যে বাংলা পড়ে কি শিখছেন, কয়, ভাই আমার এখানে পড়ে খুব একটা আগ্রহ নাই, দেখবেন বলে। এটা সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই সত্য। ঠিক আছে, সমস্যা কি? ওকে, সো জিনিসটাকে ভালোবাসেন। ইকোনমিক্স আসলে মনে করেন যে আমি ধুমায় পড়ে পড়ে আমি ইকোনমিক্স পড়ানো শুরু করুন ভাবতেছি। ঠিক আছে, আমার খুব পছন্দের জায়গা এটা, আমার ভালো লাগে এই জিনিসটা পড়তে এবং পড়াইতে মনে করেন। ওকে, তবে আমার ইকোনমিক্স এর প্রতি ভালোবাসা ক্রিয়েট করেছিল একজন ম্যাডাম। উনি হচ্ছেন আইবি এর একজন ম্যাডাম। হ্যাঁ, উনি খুব সুন্দর ইকোনমিক্স পড়াতে পারতেন। আমার সবসময় মনে শোনার কথা ইকোনমিক্স এর কথা বলতে গেলে, শি ইজ এ ব্রিলিয়েন্ট পার্সন আমার কাছে মনে হচ্ছে। একজন বলেছেন ইকোনমিক্স এর বইয়ের জন্য কোনটা ইফেক্টিভ হবে। ইকোনমিক্স এর বই কোনটা ইফেক্টিভ হবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না, ট্রুথ টু বি সেইড। ঠিক আছে, কারণ ওনারা আসলে কি ধরনের ইকোনমিক্স চাচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর। ওনারা যদি চায় যে আমরা একদম ক্লাসিক্যাল বা একদম ফান্ডামেন্টাল ইস্যুস গুলো নিয়ে কোশ্চেন করব, যে ডেসক্রাইব দ্য ল অফ ডিমান্ড অ্যান্ড প্রাইস, ডেসক্রাইব দ্য ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যদি এইটা আসে তাহলে এক ধরনের পড়াশোনা। আর যদি মনে করেন যে ইকোনমিক্স এর মনে করেন ম্যাক্রো সাইড গুলোকে নিয়ে প্রশ্ন করে, তাহলে আরেক ধরনের ব্যাপার স্যাপার, এটা বুঝতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলবো যে প্রশ্ন অবশ্যই ইংলিশে হতে হবে, কোনো হয় না বাংলাতে না হয় প্রশ্ন। ঠিক আছে, এই যুগে এসে বাংলাতে পরীক্ষা দেবেন, ডোন্ট থিঙ্ক আমার কাছে এখন আপনি বলতে পারেন ভাই আপনি কথাটা বলতেছেন বাংলাকে একটু ভালোবাসেন না। আমি নিঃসন্দেহে বাংলাকে ভালোবাসি, বাংলা আমার মায়ের ভাষা। কিন্তু মানে বাংলা ভাষাতেই স্টিক টু হয়ে লেগে থাকতে হবে এটার কোনো ভিত্তি নেই। এই যুগে এসে অবশ্যই সেটা ইংলিশে হতে হবে। ঠিক আছে, ইভেন মজার বিষয় কি জানেন, আমি আরো একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি, যদি পসিবল হয় আর কি, আই ডোন্ট নো এটা পসিবল হবে কিনা, যে ব্যাংকের এক্সামে বা বিসিএস এর এক্সামে কোন রকম কোনো রিটেন এক্সাম থাকাই উচিত না, এমসিকিউ তে পরীক্ষা হবে। কারণ কি, রিটেন এক্সাম গুলো যেগুলো করতেছে পোলাপান্ডে গাদা গাদা লেখায় 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 চেক করতে হয়। ঠিক আছে, আমি পার্সোনালি এটারও বিরোধী। এখন আপনি বলতে পারেন যে শোন ভাই, আহ কি বলে যে আহ, এই যে কি জানি বলে যে শোন ভাই, রিটেন পার্ট যদি না থাকে তাহলে তো আপনি
আর ব্যবসায়ী করতে পারবেন না। ব্যবসা আমি না করতে পারি, এতে কিছু করার নাই, এটা সত্যি, সেটা সত্যি। পরীক্ষা হবে শুধু এমসিকিউ, একদম সিম্পলি set or arranged in such a way that all innate qualities of a candidate will be automatically judged. প্রশ্নটা ওই সিস্টেমে করতে হবে, ঠিক আছে? আপনি রিটেন পার্ট দিতে পারেন, কত মার্কে নিতে পারেন? ধরেন 25 মার্কের রিটেন মার্ক নিতে পারেন, বা 23 মার্কের রিটেন মার্ক নিতে পারেন, যেমনটা মনে করেন জিআরই, ঠিক আছে, জিম্যাট, স্যাট, এই এক্সাম গুলোতে আছে। যেমন আইবি এর এক্সামটা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে, ঠিক আছে? জি কিন্তু এই 200 মার্কের 900 মার্কের রিটেন পরীক্ষা, এটা আমি সবসময় এটা এগেনস্টে, এবং আমার কখনো এটা ভালো লাগে না। সোজা কথা সোজা ভাবে বললাম, কি বললাম বুঝতে পারছেন? জি দাদা মাথাটা এখন হ্যাং তো হয়ে যায়। কি দাদা এখন তো মনে হচ্ছে যে মানে সেন্ট্রাল ব্যাংক থেকে যেভাবে মানে গাইডলাইন চেঞ্জ করতে যাচ্ছে, হুম, সেন্ট্রাল ব্যাংক থেকে আসলে প্রাইভেট ব্যাংক গুলাকেও ইনস্ট্রাকশন দেওয়া উচিত, কারণ প্রাইভেট ব্যাংকের এক্সাম গুলা আরো মানে পেইনফুল। এক এক ব্যাংকে এক এক রকম ক্রাইটেরিয়া ফলো করে, কিছু কিছু ব্যাংকের কোশ্চেন তো মানে আমি পার্সোনালি রিটেন যে কয়টা দিছি, মানে আমার কখনোই মনে হয় না যে আমি এগুলো জীবনে চোখে দেখছি কিনা। কারণ ওরা একদম দেখা যায় ব্যাংক রিলেটেডই কনসেপ্ট দিয়ে এমন সব কোয়েশ্চেন করে যেটা আপনার গভর্নমেন্ট ব্যাংকের এক্সামের সাথে কোনোভাবেই মিলে না। এখন সেই জন্য ব্যাপারটা একজন হচ্ছে, ভাইয়া বললো না যে সিলেবাসের বিষয়টা, যে সিলেবাসটা মেনশন করে দেওয়া উচিত সেন্ট্রাল ব্যাংক থেকে, বাকি ব্যাংক গুলাকে গাইডলাইনও দেওয়া উচিত যে তারা এটা তাদের সেন্ট্রাল ব্যাংকের রিক্রুটমেন্টের হায়ার ব্যাপারে। অথরিটি বুঝবে যে সেন্ট্রাল ব্যাংক আসলে কমার্শিয়াল ব্যাংকে রিক্রুটমেন্টের ব্যাপারে, কারণ সরকারি ব্যাংকের রিক্রুটমেন্ট তো অলরেডি আমাদের হাতে এখনো আছে। এখন প্রাইভেট ব্যাংকের আসলে কি হবে, এটা সেন্ট্রাল ব্যাংক হয়তো বা ডিসিশন নিতেও পারে, আই ডোন্ট নো, ঠিক আছে? হবে দাদা, ততদিন আমাদের বয়সও শেষ, বেকারত্ব শেষ হবে না, এরকম কিছু হবে। আপনি এই যে ই করেন, মানে আপনার হাতে, শোনেন, যখন আপনি ফাইট করবেন, তখন ইউ উইল থিঙ্ক অফ দ্য উইপন্স অর আর্মস ইউ হ্যাভ ইন অন ইউর হ্যান্ড। আপনার হাতের অস্ত্র দিয়ে আপনি ফাইট করবেন, ঠিক আছে? আপনার মূল, আমি যখন পরীক্ষা দিতে গেলাম, আমি গিয়ে দেখলাম কি হয়েছে, 30 মার্কের জিকে দিয়ে দিছে। হায় হায় রে, পোলাপানের মধ্যে হারে হারে শুরু শুরু হয়েছে, ঠিক আছে? তো আমি তখন চিন্তা করে দেখলাম, হোয়াট ইজ প্রবলেমেটিক ফর মি ইজ ইকুয়ালি প্রবলেমেটিক ফর দ্য রেস্ট অফ মাই কম্পিটিটরস। সো টেনশন করার কোনো কারণ নাই, সবার জন্য এই জিনিসটা খারাপ, ঠিক আছে? ওকে, লেটস ফাইট। তা আমি কিন্তু ওই অবস্থাতে ফাইট করে এসে 30 মার্কের মধ্যে খারাপ করে বাকি 170 ভালো করে অ্যান্সার করে 56তম হয়েছি, বুঝছি না? সো ইটস টোটালি আপ টু ইউ, দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম, ঠিক আছে? প্রবলেমটাকে প্রবলেম মনে না করে একটা নিউ অপরচুনিটি ভাবতে হবে। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা হলো টু বি স্পেসিফিক, একটা বাস্তবসম্মত কথা। আমরা সাধারণ মানুষই করি, প্রবলেমটাকে প্রবলেম ভাবে না। আমি আমি বিভিন্ন সময় আমি অনেকে কথাটা বলি যে, এক্সেপ্ট ডেথ, মৃত্যু ব্যতীত, সামথিং দ্যাট তো ঘটাতে পারে, এমন এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান একজন মানুষ করতে পারে। এটার ক্ষমতা ঈশ্বর আমাকে দিচ্ছে, আমার কাছে মনে হয়, ঠিক আছে? যেমন আমি যখন ডাক্তারের কাছে যাই, আমি প্রথমে বলি যে, স্যার, এই ইস্যুটার গ্র্যাভিটি কতখানি, এটা কি ডেথ কজিং কোনো ইনসিডেন্ট ঘটাতে পারে বা ডেথ ঘটতে পারে? যদি না হয় আমাকে বলেন, হলে আমাকে বলেন, আমি কি করতে পারি। যেমন আমি যদি এন্ডোস্কোপি করতে গেলাম, এটা আমার লাইফে একটা ঘটনা শেয়ার করি। তো এন্ডোস্কোপিতে কিন্তু সাধারণত কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। তো আমি কি করলাম, আমি এন্ডোস্কোপি করতে যাওয়ার আগে আমাকে যখন সিডেটিভ মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলবে, তো আমি তখন আমার বাবা মাকে আর আমার ইয়েকে বলে গেলাম যে, দেখো, আমার এই এই অ্যাসেট আমার কাছে আছে, আর এই কিছু লায়াবিলিটিস আমার আছে। তো আমার যদি কখনো কিছু হয়েও যায়, তোমরা এইভাবে অ্যাসেটকে রিকভার করে লায়াবিলিটিস গুলো শোধ দিয়ে দেওয়া। হতে পারে আমি এন্ডোস্কোপি টেবিলে মরেই যেতে পারি, হতে পারে সিডেটিভ মেডিসিনটা আমার শরীরের জন্য সুইটেবল করে নাই, ঠিক আছে? ইভেন আমাকে যখন এন্ডোস্কোপি করতেছিল, আমি তখন আমার কোনো সেন্স নাই, অজ্ঞান করে নিছে। তখন আমাকে ডাক্তার পরে বললো যে, আপনাকে যখন আমরা ইউজুয়াল যেই মাত্রার যে আপনার এই মেডিসিন দেই, সিডেটিভ মেডিসিন দেই, ওই মাত্রাতে দেওয়ার পরে যখন আমরা নলটা ঢুকাইতে গেছি, আপনি তখন বমি করতেছিলেন, যদি আপনার তখন সেন্স কম। তো পরবর্তীতে আমরা আরো হাই পাওয়ারের মেডিসিন দিয়ে আপনাকে থামাইছি, ঠিক আছে? তো অনেক কিছু হতে পারে, আমরা আসলে জানি না কি হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে, আমি প্রিপারেশন নিয়েছি যে আমি মরে যাই তাহলে এটা হবে। তো আমি আমার চিন্তায় কিন্তু সবসময় এতখানি ক্লিয়ার, এতখানি ক্লিয়ার যে আমি বেঁচে আছি মানে আমার কর্মকাণ্ডের প্ল্যানটা হবে এরকম, মরে গেলে যাওয়ার আগে আমাকে এইভাবে জিনিসগুলো শেষ করে যেতে হবে। সো আপনার
চিন্তাটা, আপনার প্ল্যানটা খুবই কনক্রিট হতে হবে। যখন আপনি কনক্রিট চিন্তা করবেন, তখন আপনার কাছে যে কোনো প্রবলেম উইল নেভার অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ অ্যাজ এ প্রবলেম অর সেটব্যাক। ইট উইল অ্যাপিয়ার অর ইট উইল এমার্জ অ্যাজ এ নিউ অপরচুনিটি ফর ইউ। এটা আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে, একদম ওপেন চ্যালেঞ্জ। যে কোনো প্রবলেম আপনি জাস্ট আপনার ভিউ পয়েন্ট চেঞ্জ করবেন, দেখবেন যেটা, এটা কোনো মোটিভেশন না, এটা বাস্তবতা, একদম পিওর বাস্তবতা। যেমন উদাহরণস্বরূপ আমার লাইফ থেকে আমি শেয়ার করি। আমি যখন ভার্সিটিতে পড়তাম, তখন আমি একাডেমিক কোচিং পড়াইতাম। আমি যখন 14 সালে গিয়ে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ানো শুরু করলাম, একটা বড় একটা ব্যাচ পড়া শেষ করলাম, এন্ড মোস্ট অফ দেম গট ফাইনালি সিলেক্টেড ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস। তখন কি হলো যে আমি আপনার পরবর্তী সেশনটাকে নিয়ে ভাবতেছিলাম যে আমি কি করব, যে আমাকে বিজনেস করতে হবে, কারণ পড়াতে ভালোবাসি এবং পড়ায় টাকা ইনকাম করতে আমার ভালো লাগে। আমি তখন চিন্তা করলাম যে আমি তো অনেকদিন ধরে একাডেমিক পড়াচ্ছি, তাহলে অ্যাডমিশন টেস্ট পড়াবো। আচ্ছা, ভালো কথা, অ্যাডমিশন টেস্ট পড়াবো। তো চিটং এ আমার তখন মার্কেটটা কিন্তু অত গ্রো হয় নাই। ঠিক আছে, আমি 50 থেকে 70 জন স্টুডেন্ট পড়াইতেছি, ভালো কথা। তখন দেখলাম যে আমি কি করতে পারি। আমি তখন হঠাৎ করে আমার সমস্ত টিউশনই বন্ধ করে দিলাম। আমার তখন 2015 সালে মার্চের দিকে প্রতি মাসে ধরেন 50 থেকে 60 হাজার ইনকাম, ওই সময় কথা বলতেছি। ওই সমস্ত টিউশন আমি বন্ধ করে দিলাম। সমস্ত টিউশন বন্ধ করে দিয়ে আমি আইবি এর পরীক্ষা দেব বিধায় ঘরে বসে পড়া শুরু করলাম। আমার প্রিপারেশন আগে থেকেই নেওয়া ছিল, বাট আই ওয়াজ থিঙ্কিং দ্যাট দিস টাইম আই হ্যাভ টু ক্র্যাক আইবিএ। এপ্রিলের 10 তারিখে রেজাল্ট দিল, মে মাস 29 তারিখে পরীক্ষা দিলাম, আইবিএ তে হয়ে গেল। আমি একাডেমিক কোচিং এর পরে, অ্যাডমিশন কোচিং এর পরে ধাম করে আমি আইবিএ তে শিফট করলাম। আমি আইবিএ এর জন্য পড়াবো। আইবিএ পড়লাম, প্রায় 18-19 সাল পর্যন্ত আইবিএ পড়লাম। ঠিক আছে, এরপর কি হলো, আমার কাছে মনে হলো না, দীর্ঘদিন, ফর এ লং টাইম, অ্যাবাউট 4 to 5 ইয়ার্স আমি আইবি এর জন্য সার্ভ করার চেষ্টা করছি, প্রিপারেশনের জন্য সার্ভ করার চেষ্টা করছি। নাও আই শুড শিফট মাই সেলফ। তখন আমি কি করলাম, তখন আমি ধুমধাম করে কিছু ব্যাংকে চাকরি ম্যানেজ করলাম। ঠিক আছে, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের অফিসার, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, আইএফআইসির এমটিও রিটেন আমি ফার্স্ট হয়েছিলাম। তো আমি সবগুলো জিনিস ক্যারি করে শেষ করে কি করলাম, আমি আপনার হচ্ছে পুরোদস্তুর ব্যাংকের জন্য পড়ানো শুরু করলাম। তাহলে আপনি দেখেন আমার পড়ানোর ক্যারিয়ারের শিফট গুলো দেখেন, প্রথমে একাডেমিক কোচিং, তারপরে অ্যাডমিশন কোচিং, তারপরে আইবি এর কোচিং, তারপর ব্যাংকের কোচিং। তো আমি একে একে নিজেকে এলিভেট করছি, আমার লেভেলটাকে। ঠিক আছে, কারণ কি, আমি যখনই প্রবলেম ফেস করছি, তখনই আমি আমার প্রোডাক্টকে মানে ভ্যারিয়েশন নিয়ে আসতেছি। সো আমি যদি প্রবলেমকে প্রবলেম দেখতাম, দেন আই উড হ্যাভ ভ্যানিশড ফ্রম দ্য মার্কেট। বাট জাস্ট বিকজ আই টুক it as an opportunity, I have flourished and I have survived in the market. Am I right or wrong? Tell me. রাইট দাদা। রাইট দাদা। এটা খুব রাইট একটা স্টেটমেন্ট, তাই না? সো আপনাকে এরকম হতে হবে, আপনি প্রবলেমের সাথে সাথে অ্যাডপ্ট করবেন নিজেকে। ঠিক আছে, প্রবলেম দেখে কখনো মানে ব্যাকওয়ার্ডে মুভ করবেন না, এটা খুব বাজে একটা প্র্যাকটিস, এন্ড আই হ্যাভ সিন দিস ক্যারেক্টারিস্টিক্স, মানে কি বলবো, কমন অ্যামং মেনি অফ মাইন্ড। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু কি করবেন। সরি, এখানে একটা ওয়ার্ড দেখেন, ইগনোমিনিয়াস একটা ওয়ার্ড আছে। ইগনোমিনিয়াস মানে হলো কুখ্যাত। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ওয়ার্ডটা বের করে রাখছি। ইগনোমিনিয়াস মানে হলো কুখ্যাত, এই ওয়ার্ডটা শিখে রাখেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে মাল্টিপল অ্যাসাসিনেশন অ্যাটেম্পটস, মানে বেশ কয়েকটা তাকে আততায়ী হামলার চেষ্টা করা হয়েছিল। হু সার্ভাইভড মাল্টিপল অ্যাসাসিনেশন। ঠিক আছে, এই যে ওয়াজ সো প্যারানয়েড অ্যাবাউট হার সেফটি, তার নিরাপত্তা নিয়ে এতটাই শঙ্কায় ছিলেন। প্যারানয়েড মানে অবিশ্বাস বা শঙ্কা, এরকম বোঝায়। এই আর্টিকেলটা সুন্দর, পড়েন। ঠিক আছে, পড়লে বুঝতে পারবেন। এই যে আর একটা ওয়ার্ড দেখেন, ল্যাভেরিনথাইন। ল্যাভেরিনথাইন মানে কি, মানে হলো ঘোরানো পেঁচানো, কনান্ড্রামিক্যাল। ল্যাভেরিনথাইন মানে জটিল। ঠিক আছে, ওকে। যেমন দেখেন এখানে একটা ওয়ার্ড ই বলতেছে, দ্য ল্যাবিরিনথাইন করিডোর অফ দ্য ম্যাসিভ হাউস নাও আর এ পিচ ব্ল্যাক ট্রিপ হ্যাজার্ড। মানে কি, পিচ ব্ল্যাক একটা বিপদ সংকুল জায়গায় পরিণত হয়েছে। হোয়াইল দ্য ব্রোকেন গ্লাসে নাও কার্পেটিং দ্য ফ্লোর, ক্রাঞ্চ উইথ ইচ। কারণটা কি,
যে ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস গুলো একদম কার্পেটিং দ্য ফ্লোর, মানে কার্পেটকে ঢেকে ফেলছে। কি করে? ক্রাঞ্চ করে, মানে কি শব্দ করে, মুড়মুড় করে শব্দ করে ওঠে পাড়া দিলেই। উইথ ইচ স্টেপ, আপনি একটা করে পদক্ষেপ ফেললেই দেখবেন পায়ের নিচের গ্লাসটা কি হচ্ছে, শব্দ করে উঠতেছে। এই যে সে একটা ওয়ার্ড ইউজ করলো, ক্রাঞ্চ, মানে পায়ের নিচে পাড়া পড়লে ক্রাঞ্চ ওয়ার্ডটা ইউজ করা যায়, বুঝতে পারলাম। এখন দেখেন, এই ক্রাঞ্চ ওয়ার্ডটার সাথে অনেক আছে, দেখেন, ক্রাম্বল, ঠিক আছে, তারপর হচ্ছে টপল, ঠিক আছে। এখন মজার বিষয় কি জানেন, এই যে ক্রাম্বল বললাম, তারপর হচ্ছে কি বলে, এই যে টপল বললাম, তারপর হচ্ছে এই যে ক্রাঞ্চ বললাম না, এই এক একটার মিনিং কিন্তু আবার এক এক রকম। সবগুলা কিন্তু কি না, সবগুলা কিন্তু আবার সেম না, ঠিক আছে। টপল মানে কি, সাধারণত ঘাস টাস যদি আপনি মারা যান, সেক্ষেত্রে আপনি হয়তো টপল ইউজ করবেন। কিন্তু ক্রাঞ্চ ওয়ার্ডটা কখন ইউজ করবেন? ওই যে কাঁচ ভেঙে গেলে কট কট করে একটা শব্দ হয় না, এই ক্রাঞ্চ ওয়ার্ডটা, আপনি পাড়ায়া যাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই ক্যাচ ক্যাচ করে শব্দটা হচ্ছে, এই জন্য ক্রাঞ্চ ওয়ার্ডটা আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। সো আপনি যখন এই ওয়ার্ডের ডিফারেন্স গুলো জানবেন, তখন হচ্ছে আপনি জিনিসগুলো মজা পাবেন, ঠিক আছে। আবার যেমন যেখানে লিখলাম ক্রাম্বল, ক্রাম্বল মানে কি, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। এখন দেখেন, এই যে ক্রাম্বল মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, আবার শ্যাটার মানেও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। এখন মজার বিষয় কি জানেন, ক্রাম্বল এবং শ্যাটার দুটো কিন্তু দুই রকম ওয়ার্ড। একটা, যে একটা গ্লাস মনে করেন পইড়া গিয়া 10-15 টুকরা হয়ে গেছে, দেন ইউ ক্যান সে দ্য গ্লাস হ্যাজ ক্রাম্বলড। কিন্তু একটা গ্লাস মনে করেন পড়ে হাজার হাজার টুকরো হয়ে গেছে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন শ্যাটার। তো ক্রাম্বল এবং সেটা দুইটাই মিন করে যে গ্লাস টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু দুই টুকরো টুকরোর মধ্যে আবার পার্থক্য আছে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বললাম? বুঝছি দাদা। হ্যালো। এই জিনিসগুলো এরকম বুঝতে হবে। পড়াশোনাটাকে ভালোবাসেন, বেকার তো থাকবে কেন রে ভাই? বেকার আবার থাকার মতো কোনো বিষয় হইলো, হ্যাঁ? আমার বউ যখন, এক্স ওয়াইফ যখন আমার ডিভোর্স দিয়ে গেছে, আমি আদালতে দাঁড়ায় করে দিয়েছি, তোমার চাকরির লিগে আমার ডিভোর্স, তো যাও তোমার 5টা চাকরি করে তোমার দেখাই দিবি। আমি আমি আমার পড়াশোনা করা ছিল আগেই, ঠিক না? ও হয়তো বিশ্বাস করতে পারে নাই। তো নিজের বিশ্বাস রাখবেন, আপনি আপনার পড়াশোনার উপরে ভিত্তি রাখবেন, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, আমাদের জামিল স্যারের ক্লাসটা কোন থেকে পাবো? আশা করি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর আচ্ছা, দাদা আর আর আমরা একটা কথা ছিল। বলেন, শুনছি। দাদা আমাদের ফোকাস রাইটিং এ হচ্ছে যে কি ডাটা অ্যানালিসিস এর পার্ট গুলো তো দেখানো হয় না, কারণ হচ্ছে দাদা আমার তো হচ্ছে বেসিক্যালি এই ব্র্যাকের এমটিওর এক্সাম তো 27 তারিখে, তো যদি একটু যদি মানে এই ফোকাস রাইটিং। সপ্তাহে পেয়ে যাবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে। এই সপ্তাহে ক্লাস নিব, ওকে, নো টেনশন ভাই। ওকে দাদা। ডাটা অ্যানালাইসিসের একটা ক্লাস আপনি দেখেই সব শিখে ফেলবেন তা না, আমি হয়তো কিছু বিষয় আলোচনা করবো, সো ইউ শুড প্রিপেয়ার বেসড অন ইউর সেলফ, ঠিক আছে। আমি কিছু জিনিস শেয়ার করতে পারি, যে এইভাবে লিখেন, এইভাবে দেখেন, ঠিক আছে। একটা ক্লাসের উপর ভিত্তি করে বসে থাকবেন না কখনো, আপনি নিজেকে রেগুলারলি আপডেট করবেন, ঠিক আছে। ওকে। ঢাকা শহরে খুব সাবধানে চলাফেরা করেন, ঢাকা শহরের অবস্থা খুব জঘন্য লেভেলের খারাপ। কি যে শুরু হয়েছে 10টার মধ্যে, এখানে ভগবান জানে। এর গুলি করছে কি রে ভাই, প্যাথেটিক। সবখানে খারাপ হচ্ছে দাদা, চিটাং ঢাকা সব দাদা জায়গায় অবস্থা মাত্র খারাপ। নিউজ দেখলাম, বনশ্রী ডি ব্লকে 3জন বাইকার একজনকে একদম হ্যাঁ, কোপায় অবস্থা খারাপ করে ফেলছে। ওই ভিডিওই দেখতেছি আমি। দেশের মধ্যে ক্রস ফায়ার করছে। কি চলতো আমি আজকে বের হয়েছিলাম দাদা, রাস্তাঘাটে মানুষ মানে আশেপাশে তাকাইলেও মনে হয় যে এখনই কিছু হবে, এরকম একটা আতঙ্ক সব জায়গাতেই। চকবাজারও দাদা, আগে যেখানে 10টা 11টা পর্যন্ত জমজমাট থাকতো, এখন আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে ওই জায়গাগুলো। সেটি, যাই হোক, নিরাপদ চলাফেরা করে